Assalamu alaikum. Happy New Year, ladies and gentlemen. Uh, I hope you guys are doing great. Ebong, you had a fantastic New Year's Day or New Year's Eve. Um, আজকে বছরের প্রথম দিনটা মিস করার ইচ্ছা নাই because this is the beginning because morning shows the day. Therefore, we should start up with the new year with something better than we had in the past. Ladies and gentlemen, আজকে আমার সাবজেক্ট হলো প্রথমেই বলি যে আপনাদের নিউ ইয়ারের বা নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা যারা জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবার যারা যেখানে আছেন সবাইকে আবারও আপনার নববর্ষের শুভেচ্ছা এবং এই নতুন বছর সত্যিকার অর্থেই যেহেতু আমরা ইংরেজি বছরটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি বা আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি নববর্ষটাই মূলত আমরা পালন করে থাকি প্রত্যেকটা জায়গা থেকে বা আমরা ফলো করে থাকি ইভেন বাংলাদেশের মতো দেশে একটা বাংলাদেশি দেশ এটা একটা আপনার যদি বলি যে আমি ইংরেজি ভাষার কোনো দেশ না তারপরও নববর্ষের শুভেচ্ছা সকল প্রবাসী যাদের কারণে বাংলাদেশ এখনো দাঁড়িয়ে আছে এই নানান ধরনের রাজনৈতিক বিতর্কের পরে দুর্বৃত্তায়নের পরেও যে দেশ যেখানে দাঁড়িয়ে আছে সেই সব প্রবাসীদেরকে নববর্ষের শুভেচ্ছা আপনাদের প্রবাস জীবন শান্তিময় সমৃদ্ধশালী এবং কল্যাণময় হোক আপনাদের পরিবার ভালো থাকুক এবং সেই সব শ্রমিক কৃষক শ্রমিক যাদের কারণে এখনো বাংলাদেশ টিকে আছে আর সেই দুর্বৃত্ত যাদের কারণে বাংলাদেশটা প্রতি মুহূর্তে আপনার ঘাত প্রতিঘাতের শিকার হয়েছে ক্ষতবিক্ষত হয়েছে ধিক্কার তাদেরকে দিয়ে নতুন বছরের আজকের এই দিনের প্রথম লাইভটা শুরু করতেছি লেডিস এন্ড জেন্টলম্যান নিশ্চয়ই ভালো আছেন আপনারা আজকে সেনাবাহিনী প্রধান ডক্টর চলে আসছে জেনারেল ওয়াকার একটা বক্তব্য দিয়েছেন যেটা প্রথম আলোতে সাক্ষাৎকারে প্রচারিত হয়েছে উনি সেখানে বলেছেন যে রাজনীতিতে সেনাবাহিনী কোনোভাবে জড়িত হতে বা ইন্টারফেয়ার করতে দিবেন না উনি মনে করেন রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদরাই বা পলিটিশিয়ানসরাই সমাধান করতে পারবেন এবং তারাই এটার যোগ্য কুয়েত থেকে সোহরাব ইরান ওয়েলকাম আমার এই বক্তব্যটা ওনার ভালো লেগেছে কেননা গণতান্ত্রিক রাষ্ট্রের সেনাবাহিনী প্রত্যক্ষভাবে রাজনৈতিক সিদ্ধান্তে অংশগ্রহণ করাটা কোন দেশেই সমীচীন আপনার গ্রহণযোগ্য নয় এবং সমীচীন নয় আমরা প্রথমেই জেনারেল ওয়াকারের এই বক্তব্যটা শুনবো তবে এই বিষয়টাতে আমার একটা সম্পূরক বা in addition to that speech or statement I have something to say ladies and gentlemen before you please listen to the clip and then I would say whatever I want to say about that সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সেনাবাহিনী হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎকারে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনাবাহিনীর ভাবনার কথা উঠে এসেছে রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই That's fine, fair enough. উনি একটা এখানে প্রথম কথা হলো যে সিস্টেমেটিক ওয়েতে I agree with him, I support his statements. But in regards to Bangladeshi politics, যেখানে রাজনীতি সত্যিকার অর্থে রাজনীতি নয়, যেখানে সত্যিকার অর্থে একজন রাজনীতিবিদের ভূমিকা পালন করেন না, সেখানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ফল আজকে যে গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটা আপনার জুলাই বিপ্লব নামে পরিচিত যে বিপ্লব এসেছে সেই বিপ্লবটাও যা ভারত থেকে আমরা দেশটাকে মুক্ত করেছি তারও একমাত্র আমি যদি বলি অন্যান্য যত সহযোগী সাপোর্ট বা পাওয়ার ছিল অন্যতম পাওয়ার হলো সেনাবাহিনী যদি রিটেলিয়েট করতো এবং প্রধানমন্ত্রী সেই ব্রুটাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তার নির্দেশনা পালন করতো হয়তো এই বাংলাদেশটাকে আমরা আজকে ফেরত পেতাম না হয়তো ভারতীয় করদ রাজ্যের দিকেই এগিয়ে যাচ্ছিল সেই বাংলাদেশ সুতরাং
বাংলাদেশের যত ক্রাইসিস মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকা অনন্য। কেন? এই জন্যই, কারণ আপনি মনে রাখবেন উনি যে কথাটা বলছেন, উনি একটু অতি আবেগী হয়ে, অতি উৎসাহী হয়ে, অথবা যে কোন কারণে কোনো আন্ডার প্রেশার থেকে উনি বলেছেন। তবে বলাটাই এটা, যে কথাটা উনি বলেছেন এটা নিয়মতান্ত্রিক কথা বলেছেন, এর বাহিরে কিছুই না। তবে আমার বক্তব্যটা এই জায়গাতে, কারণ মনে রাখবেন যুক্তরাষ্ট্রের মতো সুপিরিয়র গণতান্ত্রিক রাষ্ট্রেও যখন কোনো ক্রাইসিস হয় সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়। ইভেন খুদ ইনকামিং বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন জানেন? উনি যে বলেছেন যে ম্যাস ডিপোর্টেশন উইদিন 3 months 1.6 মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রান্টস, যারা পার্টিকুলারলি যাদেরকে ডিপোর্টেশন অর্ডার হয়ে আছে, তাদেরকে ম্যাস ডিপোর্টেশনে কাদেরকে যুক্ত করবেন? উনি যুক্ত করবেন সেনাবাহিনীকে। উনি চান প্রত্যেকটা ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা, খুদ আমেরিকার মতো দেশে। জাস্ট থিঙ্ক, ইমাজিন দ্যাট। উনি কিন্তু এটা বলেছেন, আপনি গুগল করবেন, উনি সবসময় বলছেন যে ম্যাস ডিপোর্টেশনে আমি সেনাবাহিনী, মানে আর্মি, উনি মিলিটারি যেটাকে তারা বলেন আমেরিকাতে, মিলিটারি প্লাস ন্যাশনাল গার্ড বা তারা ইউজ করবেন। সুতরাং সেনাবাহিনীকে ছেড়ে রাষ্ট্র হতে পারে না, কারণ যে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি যে খাতে ব্যয় করা হয় $1.3 ট্রিলিয়ন, সেটা হচ্ছে সেনাবাহিনী। সুতরাং এই সেনাবাহিনী এবং পৃথিবীর সবচেয়ে সুপিরিয়র এবং সফিস্টিকেটেড বাহিনী যেটা সেনাবাহিনী, সেটা হচ্ছে আমেরিকার সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে প্রত্যেকটা জায়গায় অন্তর্ভুক্ত করা হয়। যখন কোনো ন্যাশনাল সিরিয়াস ক্রাইসিস হয় সেনাবাহিনী সেখানে চলে আসে। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে তার ব্যতিক্রম হওয়ার, তবে নীতি নির্ধারণী ক্ষেত্রে আমেরিকাতে সেনাবাহিনী আপনার কি করে না, আপনার হস্তক্ষেপ করে না বা পালন করে না। তবে এই নীতি নির্ধারকের সিদ্ধান্তে সেনাবাহিনী সহযোগিতা করে থাকে, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে জেনারেল ওয়াকার যে কথাটা বলেছেন, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আই সাপোর্ট হিম, but on the other hand there is a dark side of this statement. Let me explain why it is. What is this? বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র নামে, গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, দুর্বৃত্তায়ন রাজনীতিতে লুটপাট যে স্বৈরতান্ত্রিক পদ্ধতি চলে আসছে, তার ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র এখনো বাংলাদেশের মানুষ মনে করে পাংচুয়াল, সৎ বাংলাদেশের মানুষ আস্থা রাখতে পারে যদি বাহিনীর উপর, সেটা হচ্ছে সেনাবাহিনী। সুতরাং উনি বলছেন আপনারা হস্তক্ষেপ করবেন না, না আপনারা ইন্টারফেয়ার করবেন, এটা আমরা মনে প্রাণে চাই। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সত্যিকার অর্থে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলা নিজের পায়ের উপর দাঁড়াবে, যখন গণতান্ত্রিক এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে বাংলাদেশ উত্তরণ হতে পারবে, বা এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যক্তি বা পলিটিশিয়ানদের হাত থেকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এই সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার যতক্ষণ পর্যন্ত না রেস্কিউ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করি। দ্যাটস দ্য বটম লাইন। কেননা আপনারা যদি ছেড়ে দেন, তাহলে এই দুর্বৃত্তায়িত, যেহেতু আপনারা জানেন যে আমাদের 80% রাজনীতিবিদরা রাজনীতিবিদ নয়, এরা রাজনীতিবিদের নামে জুচ্ছর, প্রতারক, প্রচন্ড লুটপাটকারী এবং দুর্বৃত্ত শ্রেণীর আপনার পলিটিশিয়ান, এবং রাজনৈতিক ব্যবস্থাটাও এক ধরনের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা। এখনো এই পাংচুয়াল একটা বাহিনী বাংলাদেশে আছে, তার নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সুতরাং আপনি আন্ডার প্রেশারে থেকেই বলেন, কোন ধরনের অতি উৎসাহী হয়ে বলেন, আপনাকে মনে রাখতে হবে নীতি নির্ধারণী ক্ষেত্রে ভিজিবল না হলেও ইনভিজিবল ওয়েতে সেনাবাহিনীর ভূমিকা যেন বাংলাদেশে থাকে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং আমি সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানাই, এই কেননা আপনি কাদের হাতে বাংলাদেশকে ছেড়ে দিবেন? এরা এক একটা দেশের এক একজন এজেন্ট। এরা, আমি বলছি 80% রাজনীতিবিদ যারা আছে, এরা জুচ্চর, এরা প্রতারক, এরা লুটপাটকারী, এরা দুর্নীতিগ্রস্ত। এরা কখনোই, যদি তাই থাকতো তাহলে 51 বছর পরে বাংলাদেশের মানুষের জন্য একটা প্রতিষ্ঠান এখন এই মুহূর্তে আমরা পেতাম, অন্তত একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জন্য দাঁড়াতো। আপনারা নিজেরা জানেন, আপনারা সেনাবাহিনীকেও কলুষিত করে বাংলাদেশের মানুষের চোখের বিষ, অনাস্থা, অবিশ্বাস, দ্বন্দ্বে অলমোস্ট ডুবে গিয়েছিল। এই জুলাই বিপ্লব সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থাটা কিছুটা হলেও ফিরে এসেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। শেখ হাসিনা তার 16 বছরে সেনাবাহিনীকে ব্যঙ্গ খান খান করে দেওয়ার প্রচেষ্টা লিপ্ত ছিলেন। বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড, বিদ্রোহ বলি না, গণহত্যা যেটা আপনার পিলখানার, তার সুস্পষ্ট প্রমাণ হলো পিলখানা হত্যাকাণ্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দেয়ারফর কখনোই এটা ভাববেন না যে আপনারা ছেড়ে দিবেন। এবং তবে একটা জিনিস উনি বলেছেন, সেটা আমি খুশি হয়েছি, যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য। আমি জেনারেল ওয়াকার, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি মনে রাখবেন এই কথাটার সাথে আমি দ্বিমত পোষণ করলাম। আমার যদি আপনার সাথে যোগাযোগ কখনো হয়, দেখা হয়, আমি বলবো আপনাকে ইন পার্সন। আপনি বলেছেন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার নীতি কথা, কিন্তু বাংলাদেশ যদি গণতান্ত্রিক রাষ্ট্র হতো, আপনাকে এই কথাটাই বলার সুযোগ আমরা দিতাম না।
বলতাম আপনি সেনাবাহিনী নিয়ে থাকেন, যেহেতু এটা নাই, সুতরাং আপনারা যারা মানে দেশপ্রেমিক অফিসার আছেন এখনো বাংলাদেশের সেনাবাহিনীতে, যারা এক্সপার্টিস আছেন সত্যিকার অর্থেই, আপনারা যারা এডুকেটেড এবং পাংচুয়াল এবং দেশপ্রেমিক জ্ঞানী, তারা যেন যে কোনভাবে হোক বাংলাদেশ গড়ায় ইনডাইরেক্টলি হলেও তারা যেন বায়াস না হয়ে, কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ না করে, ভিতর বায়াস না হয়ে দেশের মানুষের প্রতি, দেশের প্রতি আনুগত্য প্রকাশ করে দেশ গড়ার কাজে যেন সেনাবাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এটা আমি বলে গেলাম আপনাকে। যদি আপনি না করে থাকেন, আমি মনে করবো আপনি টাকা খেয়েছেন কারো কাছ থেকে, অথবা আপনি কারোর প্রতি বায়াস হয়েছেন, অথবা কোনো বিদেশি শক্তির কাছে পরাজিত হয়ে আপনি এখান থেকে সরে যাচ্ছেন বাংলাদেশটাকে তাদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায়। কারণ এখনো সবচেয়ে ডিপেন্ডেবল যে অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন বাংলাদেশে আছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। হোয়াটসো এভার, ইভেন দো টপ লেভেলে কিছু সেনাবাহিনী অফিসারকে দুর্নীতিগ্রস্ত বা করাপ্ট করার চেষ্টা করেছেন এই 16 বছরে, যা আমরা দেখেছি র্যাবের ভিতরে, আমরা ডিজিএফআইতে দেখেছি, আমরা আপনার যে আরো যে অন্যান্য বাহিনীতে আমরা দেখেছি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা শেখ হাসিনার টাকা খেয়ে দেশটাকে ভারতীয়করণ, ভারতীয় রয়ের আজ্ঞাবহ হয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত পালন করতে বাধ্য হয়েছেন। আমরা মনে করি এই ক্ষেত্রে এখান থেকে উত্তরণ ঘটে বাংলাদেশ সেনাবাহিনীর ডাইরেক্টলি বলছি না, ডাইরেক্টলি বলেই সমস্যা কি, কারণ ডাইরেক্ট আপনাদের ডাইরেক্ট হস্তক্ষেপের কারণে শেখ হাসিনা পালিয়ে গেছে, তার মতো দুর্বৃত্ত ব্রুটাল স্বৈর শাসক পালিয়ে গেছে, না হলে আপনার রক্তের বন্যা বাংলাদেশে ভেসে যেত। আপনি যদি শুনতেন মানে শুধুমাত্র তার বক্তব্যটা যদি শুনতেন, বলতেন যে আপনার যে না 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 ঠিক আছে প্রাইম মিনিস্টার, আপনার কথা আমি মানছি, আমরা রক্তের বন্যা বাসিয়ে দিও, আপনাকে ক্ষমতায় রাখবো, যদি আপনারা চাইতেন আজ্ঞাবহ হয়ে এটা করতেন, তাহলে কি হতো? করতে পারতেন, কেয়াস হতো বাংলাদেশে। আপনারা এই সুযোগটা দেন নাই বলেই আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই আন্দোলনে যারা আমরা যুক্ত ছিলাম দেশে বিদেশে প্রত্যেকটা জায়গাতে, আপনাদের চূড়ান্ত সিদ্ধান্তের ফলেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, বা তার বাংলাদেশের টিকা থাকার কোনো শেষ সম্বল যেটা আপনারা সেনাবাহিনী ছিলেন, আপনারা সেখানে টিকতে পারেন নাই। সো দেয়ারফর আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক যতক্ষণ পর্যন্ত আমরা একটা স্টেবল গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলা, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলা আমেরিকা বা ব্রিটেন বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে নিরপেক্ষভাবে এবং উইদাউট এনি কাইন্ড অফ ইনফ্লুয়েন্স or intimidation কাজ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী you got to involve in almost all decision making. That's what I'm telling you today on behalf of all expatriates and আমাদের রেমিটেন্স ফাইন্যান্স অফ বাংলাদেশ এই সংগঠনের পক্ষ থেকে বলছি, এবং একজন প্রবাসী হিসাবে সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি বলছি, প্লিজ involve army in decision making, because without these we'll be in trouble. Why? Because our politicians are not competent enough to make a decision that works for the betterment of our country, for the entire nation. So therefore, your involvement means Army's involvement in decision making is much needed, very pivotal, and you have to do that. If you rescue yourself from doing so, we would see that you are biased to a particular country or particular political party, or you don't care about Bangladesh and Bangladeshi people. Therefore, you got to be there. We want the people of Bangladesh, all expatriates, we want your intervention, your participation in decision making. That's the bottom line. There is no word, no sentence, no arguments, no statement, no bias stuff. You got to be with your all big and the patriotic army officers or military officers. That's the bottom line, ladies and gentlemen. এটা আমি আপনাকে General Walker, with my humble request to you, do not do that. Do not recuse yourself. ইংরেজিতে এটাকে বলে recuse, মানে এখান থেকে আপনি নিজেকে সরিয়ে দেওয়া যেন এটা হয়। মনে রাখবেন, this is not the moment, because we're not in a position where you can recuse yourself to do so, because your involvement is much needed to rebuild our country, to get our institutions reformed by these commissions or whatsoever. So you must be there for the people, for the country, for the nation, for the future of our generations, ladies and gentlemen. That's the bottom line from me. Do not recuse yourself. Do not stay away. Do not refrain yourself from doing so the much needed work that got to be done on behalf of Bangladesh Army, for the betterment of our country, for the stability, for the progress, for the growth, for particularly for a better and progressive Bangladesh. That's the bottom line, ladies and gentlemen. So, Ami, unar sathe, with due respect, I do differ with you, your decision. You got to be there. You have to involve yourself. Army and all the officers in almost all the institution that you think they have the competency, or they have the expertise, they have the honesty, they have the courage
they have the psychology, they have the commitment to serve our country with better than ever before. That's the bottom line, ladies and gentlemen. So আমার বক্তব্যটা এতটুকু। জেনারেল ওয়াকার যদি শুনতে পান আমার বক্তব্যটা, পৌঁছে দেবো যে কোনোভাবে হোক, আপনি কখনোই অতি উৎসাহী হয়ে কারো বক্তব্য নিয়ে, কারো কথায় দিগভ্রান্ত হয়ে, সোশ্যাল মিডিয়া কোনো পোস্টের কারণে বিভ্রান্ত হয়ে, ডু নট টেক দিস ডিসিশন, ডু নট, উইল বি ইন ট্রাবল, মাইন্ড ইট। সেনাবাহিনী এন্ড অফ দ্য ডে rescued us from this most terrible and chaotic Bangladesh. We are better off than ever before right now. So do not do that. That is my humble request to you. আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন সেনাবাহিনী ছেড়ে দেওয়া উচিত বাংলাদেশকে এই রাজনীতিবিদদের হাতে, যারা 51 বছরে দেশটাকে গড়তে পারলো না, যারা 51 বছরে একটা প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষের জন্য তারা নিয়োজিত করতে পারলো না? সুতরাং আমি মনে করি of this world. This man just had secret meeting with Indian agent few days ago. Listen, we came to know from this stuff from online. We have no idea whatsoever. এবং এই সেনাবাহিনী উনি ইন্ডিয়ান উনার সাথে মিটিং করে আপনি মনে করেন উনি দেশকে বিক্রি করে দিবেন, বাংলাদেশকে ভারতীয়করণ দিবেন? We got to wait for that to make this decision. I cannot believe that, because মনে রাখবেন সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখি আমরা সব কিছু কিন্তু সত্য নয়। এই আলোর নিচে অন্ধকার আছে, বা অন্ধকারের বিপরীত দিকে আলো কিন্তু আছে। এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ একটা অ্যাসেসমেন্ট the bottom line is, আমি প্রত্যেকটা ক্ষেত্রে সেনাবাহিনীর ইনভলভমেন্ট চাই বাংলাদেশে, প্রত্যেকটা ডিসিশন মেকিং এ। I know why I say that. That's the bottom line. So আমার এটাই ছিল আমার বক্তব্য এই জায়গা থেকে। এবং আজকে নতুন বছর, বেশি লম্বা সময় নিব না। It's too late already to do any live. Everyone is tired of celebrating New Year's, ladies and gentlemen. এবং নিশ্চয়ই কালকে কথা হবে। তবে এই বক্তব্য বা এই বিষয়টাতে এটাই ছিল আমার বক্তব্য, এবং এটা আমি পরিষ্কার করেছি। আমি মনে করি উনাকে এবার সরে যাওয়াটা ইটস নট এ গুড সাইন ফর আওয়ার কান্ট্রি। সেনাবাহিনীকে অপ্রত্যক্ষভাবে প্রত্যেকটা জায়গাতে ডিসিশন মেকিংয়ে, ডিসিশন বাস্তবায়ন করতে, ইমপ্লিমেন্ট করতে পুষার হিসাবে তাদের অংশগ্রহণ, পার্টিসিপেশন থাকতে হবে, তার কোনো বিকল্প নেই। আর এই পরিবেশ বাংলাদেশের গণতান্ত্রিক গণতন্ত্রের নামে যে অগণতন্ত্র বা স্বৈরতন্ত্র দুর্বৃত্তায়ন চলছে, সেখানে এই সুযোগটাই নেই। যদি গণতান্ত্রিক সত্যিকার অর্থেই মানুষের ভোটের অধিকার, ভোট দেওয়া, চাওয়া, পাওয়ার অধিকারটা নিশ্চিত থাকতো, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা ফাংশনাল হতো, আমি বলতাম না আপনি এই কাজটা করেন। কিন্তু above all বলছি, you have to be there for the betterment of our country. Ladies and gentlemen, this is from me right now on this New Year's Day, এবং নতুন বছরের প্রথম দিনে লাইভে যারা যুক্ত হয়েছেন এই সময়ে অসংখ্য ধন্যবাদ। কথা বলতেই হবে আমাদেরকে। Your supports is much needed, ladies and gentlemen. So ভালো থাকবেন সে পর্যন্ত। Have a wonderful day. Once again, Happy New Year. Be blessed. Assalamu alaikum.